দ্য সি, তাই তো, মানে সমুদ্র। এবার লক্ষ্য করো, শুধু সি বললেও তো চলতো, কিন্তু সেই জায়গায় বলা হয়েছে দ্য সি, মানে স্পেসিফিক্যালি সমুদ্রটাকে যেন এখানে একটা স্পেসিফিক জিনিস বলে দেওয়া হচ্ছে, পার্টিকুলার করে দেওয়া হচ্ছে, সেই কারণে একটা আর্টিকেল দ্য ইউজ করা হলো। এইবার কবির নাম কি দেখো, একটু কবির সম্বন্ধে জেনে নিই প্রথমে। জেমস রিভস। জেমস রিভসের পরিচয় কি দেওয়া হচ্ছে না, ইনি একজন ব্রিটিশ অথর, প্রিন্সিপালি মানে প্রধানত নোন ফর হিজ পোয়েট্রি লেখার জন্য বেশি ফেমাস, এছাড়াও প্লেজ অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার, অর্থাৎ তিনি নাটক এবং শিশু সাহিত্যের জন্য বিখ্যাত। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিজ ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ তার বইগুলো পরিণত বয়স্কদের এবং শিশুদের উভয়ের জন্য উপযুক্ত। ওকে, হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ আ লিটারেরি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। আচ্ছা, ক্রিটিক কারা হয়? ক্রিটিক মানে হচ্ছে কি সমালোচক। সমালোচক মানে এরা কোনো একটা বিষয় বা বস্তুকে নিয়ে, সেটা কবিতা হোক, কোনো প্রবন্ধ হোক বা যাই হোক, এগুলোকে নিয়ে ক্রিটিক্যালি, অর্থাৎ এই কবিতা বা এই গল্প বা এই নাটকের পেছনে কি থট থাকতে পারে বা লেখক কি বলতে চাইছেন, সেইগুলোকে বিশ্লেষণ করে। এনাদেরকেও এই কারণে ক্রিটিক্স বলা হয়। ওকে, আর ব্রডকাস্টার মানে তো সম্প্রচারক, এটা অলরেডি তোমরা দ্য গ্রেট এসকেপে শব্দটা পেয়েছিলে, ব্রডকাস্ট। এবার চলে আসি একবারে ডাইরেক্ট কবিতা। বেশ, কবিতাটা যাওয়ার আগে একটা দুটো টার্ম আমাদেরকে একটু পরিচিত হতে হবে। হ্যাঁ, একটা দুটো টার্ম পরিচিত হতে হবে, মানে কোন কোন টার্মের সঙ্গে? এক মিনিট। ওকে, বেশ, তাহলে কবি পরিচিতি জানলাম, এবার চলো ডাইরেক্টলি কবিতায় আসা যাক। হ্যাঁ, কবিতায় আসার আগে আমি বললাম যে আমাদেরকে একটা দুটো টার্ম সম্বন্ধে পরিচিত হতে হবে, যেটা প্রথম টার্ম মেটাফোর। মেটাফোর জিনিসটা কি আমি আগের দিনও বলেছিলাম, তবে আবার একবার বলছি যে মেটাফোর মানে কন্ট্রাস্ট বা এখানে কম্প্যারিজন, মানে তুলনা হবে, বাট জেনারেলি আমরা তুলনা করি সমকুটের মধ্যে, অর্থাৎ সমান গোত্রীয় জিনিসের মধ্যে। যেমন, তবে মাঝে মাঝে আমরা ভিন্ন গোত্রীয় জিনিসের সঙ্গে তুলনা করে থাকি, সেই উদাহরণটাও দিচ্ছি। এবার ভিন্ন গোত্রীয় জিনিসের সঙ্গে যখনই তুলনা হয়, অর্থাৎ একটা জিনিসের সঙ্গে আর একটা এমন কোনো জিনিসের তুলনা যাদের মধ্যে কোনো প্রকার মিলই নেই। এবার এই কবিতায় আমরা দেখতে পাবো যে কবি তুলনা করছেন সমুদ্রের সঙ্গে একটা কুকুরে। ওকে, সেই কুকুরটা মানে হাংরি ডগ, বেসিক্যালি ক্ষুধার্ত কুকুরের তুলনা করছেন। সেই কুকুর একটা প্রাণী আর সমুদ্র একটা জলরাশি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, বলতে গেলে কোনো মিলই নেই স্বাভাবিক চোখে যদি আমরা দেখি। তবুও কবি এর মধ্যে কিছু মিল খুঁজে পাচ্ছেন। এই যে মিল, অর্থাৎ বই সাদৃশ্যের মধ্যে সাদৃশ্যটাকে খুঁজে বের করা, ডিসিমিলারিটির মধ্যে সিমিলারিটিটাকে খুঁজে বের করা, যে পদ্ধতি বা যে লিটারেরি টার্ম, তাকেই বলা হয় মেটাফোর। অর্থাৎ মেটাফোরে দুটো ভিন্ন গোষ্ঠীর বিষয় বা বস্তু বা প্রাণী মধ্যে তুলনা হয়। এবার আমি কি বললাম না, বাস্তব জীবনেও কিন্তু এরকম মেটাফোরের প্রয়োগ আমরা দেখে থাকি। দেখবে স্যারেরা মাঝের মধ্যে তোমাদেরকে, ছাত্রদেরকে বলে থাকে গরু কোথাকার, মানে হিসাব মতো গরু আর মানুষের মধ্যে কিন্তু কোনো তুলনাই হয় না। গরু একটা 4 পায়ে প্রাণী, আর মানুষ যার বুদ্ধি আছে 2 পায়ে প্রাণী, হিসাব মধ্যে তুলনা হয় না, এটা সমগোত্রীয় নয়, কিন্তু তার সত্ত্বেও তুলনা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মেটাফোর। বাস্তব জীবনে কিন্তু আমরা প্রচুর মেটাফোরের প্রয়োগ দেখতে পাই, বাট আমরা তার টার্মটা জানতাম না। তো এই যে কবিতা, এই কবিতাটা পুরোপুরি একটা মেটাফরিক্যাল পোয়েম। হ্যাঁ, এটা পারলে একটু নোট করে নেবে, দ্য সি বলে যেখানে লেখা আছে সেইখানে লিখে নাও মেটাফরিক্যাল পোয়েম, METAPHORICAL, মেটাফরিক্যাল পোয়েম। অর্থাৎ এখানে দুটো সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে তুলনা হয়েছে। চলো তাহলে প্রথম টার্ম জেনে নিলাম মেটাফোর। তাহলে এই কবিতায় যেটা সব থেকে বেশি ইউজ হয়েছে দ্যাট ইজ মেটাফোর। এবার আস্তে আস্তে আমরা কবিতার লাইনগুলোতে আসি। বেশ, কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে দ্য সি ইজ আ হাংরি ডগ। প্রথম লাইনেই কবি ডিক্লেয়ার করছেন, ঘোষণা করছেন, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বলা হচ্ছে, কবি বললেন সমুদ্র হলো একটা ক্ষুধার্ত কুকুর। এবার কেন বলছেন, কি বলছেন, কি কারণেই বা এমন মন্তব্য করলেন, সমস্তটা তিনি পরে ব্যাখ্যা করছেন। এটাই হচ্ছে কবিতার একটা ধরন। কবিরা জেনারেলি কোনো কিছু প্রথমে অ্যাসার্ট করে দেয়, জাস্ট বলে দেয়, এবং পরে সেটা তিনি কেন বললেন তার পেছনে যুক্তি দেন। এবার কি বলছেন দেখো, আবার ক্ষুধার্ত কুকুর তো বললেন, পাশাপাশি আরও দুটো অ্যাডজেক্টিভ তিনি যোগ করছেন সমুদ্রের জন্য। কি না, এটা জায়েন্ট অ্যান্ড গ্রে, এটা বিশাল আকৃতির এবং ধূসর বর্ণের। তাহলে প্রথম একটা লিটারেরি টার্ম পেয়েছিল, দ্যাট ইজ মেটাফোর। এইবার আবার একটা লিটারেরি টার্ম পাবে, দ্যাট ইজ অ্যালিটারেশন। অ্যালিটারেশন, ALLITERATION, এটা দাগ দিয়ে রাখবো। জায়েন্ট অ্যান্ড গ্রে, এই দুটোর তলায় দাগ দেবো, এটা হচ্ছে অ্যালিটারেশন।
অ্যালিটারেশন জিনিসটা কি? অ্যালিটারেশন মিনস দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। ওকে, সাউন্ড খেয়াল রাখবে সবসময়, কনসোনেন্ট লেটার নয়, কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন ঘটলে তাকে বলা হয় অ্যালিটারেশন। যেমন দেখো জি, GI, তারপরেরটা তো দেখো গ্রেতে জি, তাহলে দু জায়গাতে জি সাউন্ডটা রিপিটেশন হয়েছে একই বাক্যে। হ্যাঁ, অবভিয়াসলি একই বাক্যে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হলে সেই ঘটনাকে বলা হয় অ্যালিটারেশন। ওকে, তাহলে এই ক্ষেত্রে একই বাক্য এবং দুটোতেই একই উচ্চারণ, জি এর রিপিট হয়েছে, জি হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন বলে অ্যালিটারেশন। 3 নম্বর লাইন বলা হচ্ছে হি রোলস অন দ্য বিচ অল ডে। কবি বলছেন সে সারা দিন সমুদ্রের তটে, বিচ মানে তট, সেই তটের ওপর গড়াগড়ি খায়। রোলস মানে গড়াগড়ি খায়। এইবার আমাদের প্রশ্ন হতে পারে যে স্যার সমুদ্র তো জাস্ট একটা জলরাশি, তাহলে তাকে হি কেন বলা হলো? হি এই প্রোনাউনটা তো বেসিক্যালি মানুষের জন্য ব্যবহৃত হয়, তো প্রাণী বা প্রাণী নয়, মানুষের জন্যই পার্টিকুলারলি ব্যবহার করা হয়। তাহলে কবি কেন ইউজ করলেন? কবি কি ভুল করলেন? না, কবি ভুল করলেন না। কবিতার ভাষায় এই যে কোনো বস্তুকে যখন মানুষ হিসেবে কল্পনা করে নেওয়া হচ্ছে বা কোনো বস্তু বা বিষয়ের উপর মানুষের বৈশিষ্ট্যটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই ঘটনাটাকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে শুরুতেই 3টে লাইনে তোমরা 3টে কিন্তু লিটারেরি টার্ম পেলে। প্রথম মেটাফরিক্যাল পোয়েম তো পেলি, দ্বিতীয় অ্যালিটারেশন পেলে, তৃতীয় এখন পারছো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কাকে বলে? পার্সনিফিকেশন বলতে যখন কোনো বিষয় বা বস্তু, অর্থাৎ জড় বিষয় বা জড় বস্তুর ওপর মানুষের বৈশিষ্ট্যগুলো চাপিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন করে মানুষ গড়াগড়ি খেতে পারে, মানুষ হাঁটাচলা করতে পারে, কবি ভাবছেন সমুদ্রও তো এরকমই হাঁটাচলা করে, তাহলে আমি সমুদ্রকে তো মানুষ হিসেবে কল্পনা করেই নিতে পারি। তাই এখানে তিনি পার্সনিফিকেশন ইউজ করলেন এবং হি প্রোনাউনটা সেই কারণেই ইউজ করলেন। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জস। এবার সমুদ্র, ওই সমুদ্র তটে বারবার কেমন করে আছড়ে পড়ছে, সারাদিন কিভাবে আছড়ে পড়ছে না, তার ক্লাসিং টিথ। ক্লাসিং টিথ মানে ক্লাস করে দেওয়া, অর্থাৎ ভেঙে দেওয়া। অর্থাৎ সমুদ্র দেখবে যখন আছড়ে পড়ে, তার ঢেউটা যখন শেষবার পরে সেখানে এসে ভেঙে যায় এবং জোরে যে জায়গায় আঘাত লাগে সেই জায়গাও কিছু কিছু অংশ ভেঙে নিয়ে চলে যায়। তাই তার যে দাঁত সেটাকে বলা হচ্ছে ক্লাসিং টিথ। এবার সমুদ্রের কি দাঁত আছে? সমুদ্রের দাঁত নাই, বাট প্রাণীরা কি করে? দাঁত দিয়ে কোনো কিছুকে ভাঙে। তো কবি মনে করছেন ওই যে পাথরগুলো ভেঙে যাচ্ছে সেইগুলো যেন সমুদ্রের দাঁত আছে, তাই তারা এসে সেগুলোকে চিবিয়ে ভেঙে দিচ্ছে। অ্যান্ড স্যাগি জস। স্যাগি জ মানে হচ্ছে রুক্ষ চোয়াল। এবার স্যাগি জ কাদের থেকে থাকে বা রুক্ষ চোয়াল? সমস্ত অ্যানিমালস থেকে থাকে। তাদের জিভ এবং চোয়াল দেখবে খসখসে হয়। কখনো যদি লক্ষ্য করো দেখবে ওদের জিভ উল্টো দিক থেকে যেমন খসখসে লাগে সেরকম ঠিক খসখসে হয়ে থাকে, কারণ ওরা জিভের সাহায্যে এবং চোয়ালের সাহায্যে জোর পায়, খাবার চেবাতে সহায়তা করে ওদের জিভ এবং চোয়াল। আমাদের নয় এতগুলো দাঁত আছে, ওদের তো এতগুলো দাঁত নেই, যে ওদের এক পাটি করে দাঁত থাকে, তো সেই এক পাটি দাঁত থাকার কারণে খাবারটাকে চেবাতে সহায়তা করে ওদের জিভ এবং চোয়াল। তো প্রাণীদের ঠিক যেমন রুক্ষ চোয়াল দিয়ে তারা কোনো কিছুকে চিবিয়ে চিবিয়ে খায়, সমুদ্রও দেখো ঠিক সেই রকমই তার তটটাকে বা বীজটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাহলে এবার কেন কবি সমুদ্রের সঙ্গে কুকুরের তুলনা করেছিলেন তার একটা রিজন তিনি দিতে পারলেন, তো দেখো দিলেন। ঠিক প্রাণীরা যেমন করে খাবার চিবিয়ে খায় ভেঙে টুকরো টুকরো করে, সমুদ্র তার তটটাকে সেভাবে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, তার দাঁত দিয়ে চোয়াল দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আওয়ার আপন আওয়ার হি গনস। ঘন্টার পর ঘন্টা ধরে সে গনস, অর্থাৎ কুঁড়ে কুঁড়ে খায়, মানে ধীরে 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 কুঁড়ে 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 খায়। প্রাণীদের এরকম একটা অভ্যাস থেকে থাকে, বেসিক্যালি কুকুরদের দেখবে তারা চিবিয়ে 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 অনেকক্ষণ ধরে খায়। সমস্ত প্রাণীরই এটা থেকে থাকে, সমুদ্র সারাদিন ধরে এরকম করে। অ্যাকচুয়ালি আমরা জানি জাবর কাটা জিনিসটা, প্রাণীরা কি করে না একবার খায়, তারপর সেই জিনিসটাকে উগলে এনে, অর্থাৎ খাদ্যটাকে আবার পুনরায় তুলে আনে, তারপর সেটাকে কিন্তু তারা অনেকক্ষণ ধরে সময় ধরে বারবার চিবিয়ে 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 খাবারটাকে হজমযোগ্য করে তোলে। প্রথমবার যখন তারা খায় তখন পুরোপুরি চেবায় না। এই যে পন্থা, এটাকে বলা হয় জাবর কাটা। তাহলে একটা কুকুর যেমন সারাদিন ধরে চিবিয়ে যায় ঘন্টার পর ঘন্টা ধরে, একটা সমুদ্র তেমন ঘন্টার পর ঘন্টা ধরে তার তটভূমির ওপর বারবার আছড়ে পড়ে আর বারবার চিবিয়ে 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 খেতে থাকে। তাহলে সিমিলারিটি পাচ্ছি কুকুরের সঙ্গে সমুদ্রে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোন, অর্থাৎ গড়গড় করে গড়িয়ে যাওয়া পাথরগুলো, যেগুলো জল, সমুদ্রের জল যখন ঢেউ গিয়ে ওপরে পড়ছে তারপর যখন ফিরে আসছে
তখন সমুদ্রতে কিছু পাথর নুড়ি সব টেনে টেনে তার বুকের দিকে টেনে আনবে। তো সেই যে পাথরগুলো, ওই যে তাদের গড়িয়ে আসার ধরনটা কেমন, সেটা বোঝাতেই কবি দুটো সাউন্ড ইউজ করেছেন এখানে, রাম্বলিং অ্যান্ড টাম্বলিং। এইবার লক্ষ্য করো, এইখানে প্রথম শব্দ অর্থাৎ রাম্বলিং শব্দটায় প্রথম ভাগ রাম, RUM, এখানে কিন্তু জোর আছে ইউ সাউন্ডটার উপর, রাম ইউটার উপর জোর আছে, হ্যাঁ। আর লিং এই শব্দে LING, ইটা অর্থাৎ আইটার উপর জোর আছে। আবার ঠিক একইভাবে দেখো, লক্ষ্য করো টাম্বলিং শব্দটাতে, টাম্বলিং শব্দটা তো TUMটাতে টাম, এখানে ইউটাতে জোর আছে, আর লিংটাতে আইটাতে জোর আছে। তাহলে রামলিং এবং টাম্বলিং এই শব্দ যদি লক্ষ্য করো, তাহলে যদি দেখতে পাবে যে এদের দুজনাকারই ভাওয়াল সাউন্ডের ওপর জোর দেওয়া আছে। ভাওয়াল সাউন্ডটাকে জোর দিয়ে প্রকাশ করা হচ্ছে। একটু আগে আমরা দেখেছিলাম কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হলে তাকে বলা হচ্ছিল অ্যাল্টারেশন। এবার এই যে ভাওয়াল সাউন্ডকে বড় করে দেখানো, তাকে লিটারেরি টার্মের ভাষায় কি বলা হবে না, অ্যাসোনেন্স, ASSONANCE, অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স বলতে যখন একই বাক্যে ভাওয়াল সাউন্ডের উপর অধিক পরিমাণে জোর দিয়ে বা তার উপর অধিক পরিমাণে ট্রেস দেওয়া হয়, তখন তাকে বলা হয় অ্যাসোনেন্স। এখানে ইউ এবং আই এই ভাওয়াল দুটোর উপর ট্রেস দেওয়া হয়েছে। বেশ, তাহলে কি করছে না, দ্য রামলিং অ্যান্ড টাম্বলিং স্টোন, গড় গড় করে গড়িয়ে আসা পাথরগুলো, অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়। অর্থাৎ কি বলা হলো, দেখো সমুদ্র যেমন সারাদিন ধরে তার বক্ষ থেকে পাথরগুলো টেনে টেনে নিয়ে আসছে আর তার বুকের মাঝে টেনে নিয়ে ঢুকিয়ে নিচ্ছে ঢেউয়ের ভেতর, একটা কুকুরও তাকে যদি একটা হাড় দেওয়া হয়, সে কিন্তু সারাদিন সেটা চিবিয়ে যাবে, সারাদিন সেটা লিক করে যাবে। দেখবে কখনো কুকুর যদি দেখে থাকো। দ্য জায়েন্ট সি ডগ মোনস, এই বিশাল দৈত্যাকার সমুদ্র কুকুরটা মোনস, বিলাপ করে, লিকিং হিজ গ্রিজি পজ, তার গ্রিজি গ্রিজি মানে হচ্ছে গিয়ে পিচ্ছিল, পজ মানে হচ্ছে গিয়ে থাবা। একটা কুকুরের থাবা বা পায়ের থাবাটা যদি লক্ষ্য করো, কুকুর কেন যে কোনো প্রাণীরই যদি পায়ের থাবা লক্ষ্য করো, দেখবে ওদের যে পায়ের তলার যে অংশটা হয় কিছুটা সেই রাবারের মতো হয় এবং সেটা পিচ্ছিল হয়। ওকে, তো সেই থাবাটাকে গ্রিজি প বলা হচ্ছে। কুকুর জেনারেলি যখন অলসভাবে বসে থাকে তখন তারা কোনো কাজ পায় না, দেখবে ওই পাটা বসে বসে বা থাবাটা বসে বারবার চাটতে থাকে। ঠিক একই কেস রিপিট করতে থাকে সমুদ্র। তার সারাদিন যখন কাজ থাকে না, সে যেন বারবার এসে তার ওই নদীর তটে সমুদ্র তটে আছড়ে পড়ছে আর তটটাকে বারবার সে লিক করছে, ওই জলটা যেন পাড়টাকে বারবার চেটে নিয়ে এগিয়ে আসছে, ওর মধ্যে থাকা নুড়ি পাথরগুলোকে চেটে চেটে তার দিকে নিয়ে আসছে। ঠিক যেমন একটা কুকুর গো গো করে এবং বসে বসে তার গ্রিজি প অর্থাৎ তৈলাক্ত পাটা চাটে। এবার কুকুর তো গো গো করে, আমরা জানি প্রাণীরা যখন মাঝে মধ্যে গো গো করে শব্দ করে, তাহলে সমুদ্র কী করে গো গো করে? আমরা নিশ্চয়ই জানি সমুদ্রের একটা নিজস্ব আওয়াজ আছে, বা জলরাশির উচ্ছ্বাস তার একটা আলাদা আওয়াজ আছে। যদি রাত্রিবেলায় শোনা যায় তাহলে সে শব্দ তো বহু দূর থেকে শোনা যায়। তাহলে ওই যে সমুদ্রের আওয়াজ বা ঢেউয়ের আওয়াজ, সেটাকে কুকুরের ওই গোঙানোর আওয়াজের সঙ্গে তুলনা করা হলো। কুকুরে যেমন একটা গোঙায়, সারাদিন ধরে গোঙায়, সমুদ্রও যেন সারাদিন অনবরত যেন গুঙিয়ে চলেছে, অনবরত যেন কেঁদে চলেছে বা ভাব প্রকাশ করে চলেছে। ওকে, তাহলে এইটা ছিল তোমাদের প্রথম প্যারা। ওকে, এবার তাহলে সেকেন্ড স্ট্যান্ডার দিকে দেখাও। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোজ, এবং যখন রাত্রির বাতাস গর্জন করে, অর্থাৎ যখন একটু ঝড়ের মতো হাওয়া বয়। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ যখন স্টর্মি ক্লাউড মানে বোঝাই যাচ্ছে তাহলে ঝড় দিচ্ছে, তাহলে ঝড়ময় রাত্রির মেঘের মধ্যে দোল খায়। আচ্ছা, চাঁদ কি দোল খেতে পারে? চাঁদ তো দোল খেতে পারে না, চাঁদ তো এক জায়গায় স্থির। তাহলে কেন তা সত্ত্বেও কবি এই কথা বললেন যে চাঁদ দোল খায়? দেখবে চাঁদ তো দোল খায় না, ওই চাঁদের সামনে দিয়ে মেঘগুলো যখন পেরিয়ে যায়, কখনো চাঁদ একবার ঢাকা পড়ে যায়, আবার সামনে বেরিয়ে আসে, অর্থাৎ মনে হয় যেন চাঁদটা একবার দুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যখন এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না, আবার যখন পিছিয়ে আসছে তখন তাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ ঠিক যেন চাঁদটা দোল খাচ্ছে। অ্যাকচুয়ালি চাঁদটা দোল খাচ্ছে না, মেঘগুলো তার উপর দিয়ে যাতায়াত করছে। এবার কবি বলছেন একটা ঝোড়ো রাত্রিতে যখন চাঁদ মেঘেদের কোলে দোল খায়, হি বাউন্ডস টু হিজ ফিট, হি মিনস দ্য সি, সমুদ্র কি করে, বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। বাউন্ডস মানে হচ্ছে এখানে লাফ দেয়া, সমুদ্র তখন লাফিয়ে ওঠে। টু হিজ ফিট অর্থাৎ তার পায়ে ভর করে, অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, স্নাপস মিনস হচ্ছে কি নাক টানা। দেখবে প্রাণীরা যখন কোনো জিনিস শুঁকতে যায় না, তখন দেখবে এরকম করে একটা নাক টানে, হ্যাঁ, তো এই যে নাক টানা এটাকে বলা হয় স্নাফ।
অ্যান্ড স্নিপ, স্নিপ মানে হচ্ছে কি শোঁকা, ওই যে নাক টেনে যেটা শোঁকে সেটাকে বলা হয় স্নিপ। জেনারেলি প্রাণীদের ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করা হয় স্নিপ, আর হিউম্যান বিংস বোঝালে সেই ক্ষেত্রে স্মেল বা স্মেল্ট এই শব্দটাকে প্রয়োগ করা হয়ে থাকে, ঠিক আছে? প্রাণীদের জন্য স্নিফ দেওয়া হয়ে থাকে। তাহলে সমুদ্র তখন কি করছে না, তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে, অর্থাৎ পা বলতে এখানে সমুদ্র তটটাকে বোঝানো হয়েছে, দ্য সি বিচকে বোঝানো হয়েছে। সেখানে ঝাঁপিয়ে পড়ছে এবং যেন বারবার কিছু শুঁকছে, সে বারবার একটা গভীর শ্বাস নিচ্ছে আর শুঁকছে। এইবার কেন কবি বললেন ঝাঁপিয়ে পড়ছে? দেখো লক্ষ্য করো, স্টর্মি নাইট, স্টর্মি রাত্রিতে বা স্টর্মি নাইটে সমুদ্রিক জলোচ্ছ্বাস কিন্তু বেশি হয়। এটা একটা ন্যাচারাল ওয়ে, এটা প্রকৃতির একটা ঘটনা। এটা স্বাভাবিক কারণেই যদি যেদিন ঝড়ঝঞ্ঝা বেশি হয় সেদিন সমুদ্রের জলোচ্ছ্বাসও বেশি হয়। তাহলে ঝড়ঝঞ্ঝার রাত্রে চাঁদ যখন দুলছে, সমুদ্রও তখন উথাল পাতাল, সে বারবার ঝাঁপিয়ে পড়ছে তার তটের ওপর এবং যেন শুকে শুকে কিছু গ্রহণ করছে। শুকে শুকে কেন? যেন মনে হচ্ছে ওই অনেকটা দূর থেকে সে ঝাঁপিয়ে পড়ছে বলে কবি মনে করছেন ও যেন কিছু শুঁকছে। ঠিক যেমন একটা কুকুর দেখবে কি করে, কোনো জিনিসের কাছে পৌঁছানোর আগে কুকুররা কি করে দেখবে, সেই জিনিসটা বারবার শুঁকতে থাকে। আর এমনিতেই কুকুরের পরিচিতি, সে শুঁকে যে কোনো জিনিসকে বের করতে পারে। Shaking his wet sides over the cliffs and howls and hollows long and loud. এবার কি বলা হচ্ছে? Shaking his wet sides over the cliffs. সমুদ্র কি করছে? তার ভিজে অংশটা ঝাঁকিয়ে ফেলে দিচ্ছে ওয়েট সাইড অন দ্য ক্লিপস। আর ক্লিপ বলতে জেনারেলি কোনো রক বা কোনো পাথরের উঁচু অংশ, মানে একেবারে কিনারার অংশ বলা যায়। দেখবে এর সঙ্গে কিন্তু কুকুরের একটা মিল আছে। কীরকম? কুকুর বা যে কোনো প্রাণী দেখবে যখন জলে ভিজে যায়, তারা এক জায়গায় দাঁড়িয়ে দেখবে এরকম করে গাটা খুব ঝেড়ে নেয়। দেখবে তারা তো আর গা মুছতে পারে না মানুষের মতো গামছা টামছা দিয়ে বা টাউলস দিয়ে, তো গা মুছতে পারে না, শুধু গাটা একবার ঝাঁকিয়ে নেয় যাতে জলগুলো বের হয়ে যায়। ঠিক একটা কুকুর যেমন জলে ভিজে যাওয়ার পর গা ঝাঁকিয়ে দিয়ে তার জলটাকে বের করে দেয়, সমুদ্র যেন ঢেউগুলো মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউগুলো মনে হচ্ছে সমুদ্র তার গা ঝাঁকা দিয়ে জলগুলো বের করছে। সমুদ্র যেন তার এই বিশাল জলরাশিকে তার গা থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে, আর সেই কারণেই এই ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। ঢেউগুলো এরকম যেন আছড়ে পড়ছে বাইরের দিকে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লং, এবং এইভাবেই সমুদ্র কি করে? হাউলস মানে গর্জন করে, হলোস, হলোসটাও এক প্রকার সাউন্ড, যে সাউন্ডটা জেনারেলি ক্রিয়েট করা হয় কারো অ্যাট্রাকশন পেতে। প্রাণীদের মধ্যে কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে, ওরা তো কথা বলতে পারে না, ওরা দেখবে মাঝে মধ্যে বিভিন্ন রকম সাউন্ড করে যাতে করে তুমি তার দিকে অ্যাট্রাক্টেড হও। মানে ও হয়তো একাকী ফিল করছে বা কোনো অসুবিধা হচ্ছে ওর, ও কিন্তু বিভিন্ন রকম সাউন্ড ক্রিয়েট করে যাতে তুমি ওর দিকে নজরটা দাও। এখানে সমুদ্রও যেন ঠিক তাই করছে। এমনিতে তো সমুদ্র গর্জন করি, হাউলস করে, অ্যান্ড হলো, সমুদ্র যেন বলে দেখো আমার এই ভয়ঙ্কর সৌন্দর্যটাকে তোমরা দেখো, উপভোগ করো। সেও যেন নিজের দিকে বাকিদের অ্যাট্রাকশনটাকে ঘুরিয়ে আনতে চায় বা অ্যাটেনশনটাকে ঘুরিয়ে আনতে চায়। এবং এইভাবে সে কতক্ষণ? লং অ্যান্ড লাউড, দীর্ঘ সময় জুড়ে জোরে জোরে করতে থাকে। সমুদ্রের আওয়াজ কখনো বন্ধ হবে না। সমুদ্র নেচারের একটা সং বলতে পারো। সমুদ্রের যে আওয়াজ সেটা প্রকৃতির একটা গান, যা অলওয়েজ কনস্ট্যান্ট, ধ্রুবক। এই গান কোনোদিন শেষ হবে না। যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত এই গান বন্ধ হবে না। হ্যাঁ, কিটসের একটা কবিতা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ বলে, বেসিক্যালি মানে এই পৃথিবীর কবিতা। তা সেখানে কিটস বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান বা পৃথিবীর সঙ্গীত কোনোদিন মারা যায় না। স্বাভাবিক ব্যাপার, একটা জিনিস শেষ হলে আর একটা অঙ্গ, আর একটা অংশ সেই গান নতুন করে ধরে। তুমি ভেবে দেখো, পৃথিবীতে শব্দ থাকবে না এমন কোনোদিন হতে পারে? এই যে সমুদ্র, এর সঙ্গীত কি কোনোদিন বন্ধ হবে? কোনোদিনও বন্ধ হবে না। তাহলে এ কি করে? কন্টিনিউয়াস গান গেয়ে চলে, লং, দীর্ঘ সময় ধরে, অ্যান্ড লাউড, জোরে, কারণ সেদিন ঝড়ঝঞ্ঝার রাত। বেশ, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনগুলিতে, মানে এই সময় বাতাস অতটাও স্টর্মি থাকে না, বাতাস শান্ত থাকে, প্রকৃতি অনেক বেশি শান্ত হয়, কারণ এই সময় একটু গরম পড়ে। অর্থাৎ এই গরমের শান্ত দিনগুলিতে, when even the grasses on the dune play no more their reedy tune, যখন ডিউন মানে হচ্ছে কি বালির স্তূপ, বালির ঢিবি, ওই যে বালির ঢিবিগুলো আছে সেখানে যে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো তাদের শব্দ বা গান বন্ধ করে। কীরকম ব্যাপার? মানে ঘাসেরা কি গান গাইতে পারে? ঘাসেরা কি আওয়াজ করতে পারে? পারে না। আর রিডি টিউন মানে হচ্ছে কি তীক্ষ্ণ আওয়াজ। তাহলে ঘাসেদের গান বন্ধ হয়ে যায়, ঘাসেরা আওয়াজ করতে পারে না, এ কথা সত্য। কিন্তু আওয়াজটা হয় কিভাবে? ওই যে সারা বছর ঘাসেদের মাঝখান দিয়ে বাতাস বয়ে চলে,
এই বাতাসগুলো যখন ওই ছোট্ট ছোট্ট হালকা উঁচু ঘাসগুলোর উপর দিয়ে বয়ে যায়, তখন একটা সরসর করে বা শোঁ শোঁ করে শব্দ হয়, দেখবে বাতাস বয়ে যাওয়ার একটা আওয়াজ হয় যখন গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে যায়। কবি বলছেন ওটাই যেন এই ঘাসগুলোর মিউজিক, ওকে, ওটাই যেন তারা ফ্লুট প্লে করছে বলতে পারো, বাঁশি বাজাচ্ছে। কিন্তু এই সময় যেহেতু বাতাস অনেক শান্ত থাকে, তেমনভাবে বাতাস বয় না মে জুন মাসে, তাই ঘাসেরাও তাদের গান গাওয়াটা থামিয়ে দেয়। প্লে নো মোর দেয়ার রিডি টিউনস, তাদের গান আর বা তীক্ষ্ণ আওয়াজ তারা আর করে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, সো কোয়াইট হি স্কেয়ারলি স্নোস। এবার কি বলা হচ্ছে, এরকম একটা শান্ত পরিবেশে হি কি করে, মানে সমুদ্র কি করে না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার পায়ের থাবার মাঝখানে মাথাটা রেখে, লাইজ অন দ্য স্যান্ডি শোর, শুয়ে থাকে বালুকাময় তটের ওপর। যেহেতু বাতাস অনেক শান্ত, সমুদ্র অনেক শান্ত, মানে এই সময় ঢেউগুলোর প্রাবল্য যেন অনেক কমে যায়, ঢেউগুলো যেন খুব মৃদু হয়, হালকা করে আসে সমুদ্র তটকে স্পর্শ করে আবার ধীরে ধীরে ফিরে যায়। ঠিক যেমন গ্রীষ্মের দুপুরে একটা প্রাণী বা একটা কুকুর ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যাবার পর প্রচণ্ড উষ্ণতায় মুখ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ছায়ার নিচে গিয়ে বসে, এবং তখন যদি লক্ষ্য করে দেখতে পাবে ওই কুকুরটি তার দুই পায়ের থাবার মাঝখানে তার মাথাটি রেখে চুপটি করে বসে থাকে এবং ঝিমোতে থাকে। সমুদ্রও যেন ঠিক এই সময় এইভাবেই ঝিমোয়, যেমন করে একটা কুকুর চরম গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত হয়ে ঘুমায় বা ঝিমায়। সো কোয়াইট, এতটাই শান্ত, হি স্কেয়ারলি স্নোরস, যে সে খুব খুব অল্প, মানে বলতে গেলে মানে করেই না এমন, হ্যাঁ, তাহলে স্নোর মানে অ্যাকচুয়ালি নাক ডাকা, তাহলে নাক ডাকা বলতে এখানে অ্যাকচুয়ালি সমুদ্রে যে গর্জনকে বোঝানো হয়েছে। তাহলে সে এতটাই ক্লান্ত থাকে যে যেন সে আর গর্জন করতেই ভুলে যায়। সে একেবারে গ্রীষ্মের দিনগুলোতে শান্ত শিষ্ট ভদ্র মানুষের মতো বসে থাকে তার তটের কাছে এসে, খুব মৃদুভাবে এসে ঢেউ বারবার তটের ওপর পড়ে। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের সি কবিতা।